পৃথিবীতে কারোর ক্ষমতা নেই ফেডারেশন যদি না নিজেরা ডিসলভ করে তাহলে কেউ তাকে ডিসলভ করতে পারে। যেমন হিন্দু বাড়িতে খুব কমই মেঘনাথ রাখা হয় তথাকথিতভাবে, এমনি মির্জাফর নামটা এখনো পর্যন্ত বাংলায় কোনো মুসলমান পরিবারের সন্তানদের রাখা হয় বলে আমার মনে হয় না। টিন ছুটছে, কালকে কিন্তু পাথর ছুটবে। কিন্তু কোমরে কোমরে দড়ি পরিয়ে হাঁটানো সকলের মধ্যে দিয়ে, এগুলো মধ্যযুগীয় বর্বরতা। স্টুডিও পাড়ার এই মুহূর্তে যা সিচুয়েশন, আপনি কি খুশি? আমি কিন্তু বামেদের অনেক রকমের গন্ডগোল নিয়ে কথা বলেছি, কিন্তু একটা বিষয় আমি কিন্তু কখনো বলতে পারবো না যে স্টুডিওতে এসে বামেরা কোনো রকম কোনো খবরদারি করেছে। সম্প্রতি শুরু হচ্ছে দি ক্যালকাটা ফাইলস এবং সেই শুটিং এর লুক সেটে এই মুহূর্তে রয়েছেন চন্দন সেন। দাদা, যেমনটা জিজ্ঞাসা করলাম আপনাকে, ক্যালকাটা ফাইলস এর শুটিং শুরু হতে চলেছে, কি মনে হচ্ছে কতটা সহজ হবে? কারণ এর আগে আমরা দেখেছি বেঙ্গল ফাইলস কলকাতায় রিলিজ করতে দেওয়া হয়। দেখুন, আমার মনে হয় না যে রাজনৈতিক দলের অর্থানুকূল্যে যে সমস্ত ফাইলস তৈরি হয়েছে এবং প্রোপাগান্ডার জন্য যে সমস্ত ফাইলস তৈরি হয়েছে, এই ক্যালকাটা ফাইলটা সে কারণে তৈরি হচ্ছে না। অন্তত আমার স্ক্রিপ্ট পড়ে তেমন কিছু মনে হয়নি। মনে হলে আমি অভিনয় করতাম না, অবশ্যই। তো সুতরাং আমার নিজের মনে হয় যে এটা একটা থ্রিলার ধর্মী ছবি, তো ভালো লাগবে, মানুষের ভালো লাগবে মনে হয়। এখন ছবিটা কিভাবে শুট হবে, কিভাবে এডিট হবে, কিভাবে মিউজিক হবে, ইত্যাদি তার উপর নির্ভর করে। তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরকার বদলের পর বহু বিষয় সামনে আসছে এবং সেখান থেকে যে বিষয়গুলো কনফেডারেশন নতুন ভাবে ফর্ম হচ্ছে এবং ফেডারেশন ডিসলভ হয়ে গেছে, এই যে এত সমস্যা এবং আর্টিস্টদের দর্শকরা অন্যভাবে দেখছে, অন্যরকম সমস্যার মাধ্যম দিয়ে সামনে আসছে, এইগুলো কি কাম্য ছিল? প্রথমত, ফেডারেশন বা আর্টিস্ট ফোরাম এরা ডিসলভ হতে পারে না, কারণ এরা ট্রেড ইউনিয়ন অ্যাক্টের মধ্যে পড়ে। পৃথিবীতে কারোর ক্ষমতা নেই ফেডারেশন যদি না নিজেরা ডিসলভ করে তাহলে কেউ তাকে ডিসলভ করতে পারে। আপনি আর একটা ইউনিয়ন তৈরি করতে পারেন, কিন্তু এই দুটি সংস্থাকে ডিসলভ করা যাবে না, এরা ট্রেড ইউনিয়ন অ্যাক্টের মধ্যে পড়ে। আর বাকিটুকু আমিও জল্পনা কল্পনাই শুনছি, এর সত্যাসত্য এখনো পর্যন্ত চোখের সামনে দেখিনি, আজকেই দেখলাম। আমি মনে করি যে আমাদের যে কজন মেকআপ আর্টিস্ট আছেন তাদের মধ্যে সোমনাথ অন্যতম অন্যতম শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট। তাকে ব্যান করা, মানে কে ব্যান করছে, মানে কে অধিকার পাচ্ছে ব্যান করার, কে অধিকার নিজে থেকেই নিয়ে নিচ্ছেন ব্যান করার, সেগুলো দেখতে হবে। আবার একই সঙ্গে সঙ্গে তখন তাহলে প্রশ্ন করতে হয় যে রূপা গাঙ্গুলি এবং রুদ্রনীল ঘোষ এরা যে একটা অভয় দান করেছিলেন, বা এনাদের যে রাজনৈতিক স্লোগান ভয় আউট ভরসা ইন, সেগুলো কি তাহলে ঠিক নয়? সেইটা নিয়ে তখন চিন্তা হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললে একটি বিষয় সামনে আসছে, তা হলো রচনা ব্যানার্জির একটি মন্তব্য যে আরবানায় থাকতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়। সেখান থেকে একাধিক বিষয় আসছে, তাহলে যারা আরবানার বাইরে থাকেন তারা কি যোগ্য নয়? এই যে আর্টিস্টদের থেকে এরকম 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 টাইপের মন্তব্য, এগুলো নিয়ে কি বলতে চাইবেন? যে যারা বাইরে থাকছেন তারা কি তাহলে যোগ্য নয়? আমার নিজের এইটা নিয়ে কোনো কথা বলার কোনো রুচি নেই এই কারণের জন্য যে কথাগুলো এত নিম্নমানের কথা। যিনি বলেছেন তিনিও নিম্নমানের কথাই বলেছেন। উনি যদি বলতেন যে অর্থনৈতিক যোগ্যতা থাকতে হয়, তাহলে তার একটা মানে দাঁড়াতো অবশ্যই। ওই রকম একটা প্রচুর টাকা লাগে এমন একটা জায়গায় থাকতে গেলে তো অর্থনৈতিক যোগ্যতা থাকতে হয়। সেই অর্থনৈতিক যোগ্যতা ওর আছে। এবং এখন তো যেহেতু মাস গেলে উনি 2 লাখ টাকা না 2.5 লাখ টাকা এমনিই পাবেন, বিনা আয়াসে পাবেন, তো উনি বলতে পারেন, ওখানে থাকতেও পারেন। কিন্তু এটা খুব নিম্ন রুচির আলোচনা, আমি এই আলোচনার মধ্যে থাকবো না। যারা যারা প্রাক্তন মানে যারা তৃণমূল দল করতেন তারাই এখন একাধিক বিষয়ে সামনে আনছেন, তারাই এখন দলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। যেই দলে তারা কাজ করতেন সেই দলের প্রতি একটা এত মন্তব্য, একটা অরুচি, একটা এরকম মানে বিষয়গুলো নিয়ে আসা, এগুলো নিয়ে কি বলতে চাই? দেখুন, আমি প্রায়শই শুনি, মানে চোখের সামনে দেখি ভারতবর্ষে
1000 কোটি টাকা চুরি করেছে, অমুক চুরি করেছে, কেউ এই এই সদ্য দেখলাম একজনকে 15 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, এবং তিনি আবার আমাদের মানে উম, প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি টবিও দেখা যাচ্ছে। ছবি অনেকের সঙ্গে অনেকের দেখা যেতে পারে, তখন প্রধানমন্ত্রী কি জানতেন নাকি যে এখানে ওই লোকটা 15 লাখ কোটি টাকা নিয়ে পালিয়ে যাবে? জানতেন না, সুতরাং সেটা নিয়ে আলোচনার বিষয় না। কিন্তু এরা চলে যাচ্ছে, এরা আর দেখুন, মির্জাফর নামটা এখনো বাংলাদেশের বহু আহ, আরবি নাম যারা রাখেন, যারা মুসলমান, তারা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে তারা, যেমন হিন্দু বাড়িতে খুব কমই মেঘনাদ রাখা হয় তথাকথিতভাবে, তেমনি মির্জাফর নামটা এখনো পর্যন্ত বাংলায় কোনো মুসলমান পরিবারের সন্তানদের রাখা হয় বলে আমার মনে হয় না। এরা সরাসরি মানে কি বল প্রতারণা করছেন, যারা এদের কাছে এদের ভোট দিয়ে তাদের কথা ওখানে শোনানো যাবে বলে বলেছে, মানে পৌঁছবে, অ্যাসেম্বলিতে পৌঁছবে কি পার্লামেন্টে পৌঁছবে বলে যে সমস্ত সাধারণ মানুষ তারা বিশ্বাস করেছিলেন যে ইনি আমাদের কথাগুলো পৌঁছে দেবেন, তাদের সঙ্গে একটা প্রতারণা ছাড়া আমি আর কিছু মনে করি না। এই যে এত ডিম ছোড়াছুড়ি এবং বলা হচ্ছে ডিমের দামও নাকি বেড়ে গিয়েছে, এই যে ডিম আক্রমণ, মানে এই যে সৌরভ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন, তাকেও তার বিরুদ্ধে এত মন্তব্য, যেখানে আমরা দেখেছিলাম সবাই এক, এবং আমরা দেখেছি আর্টিস্ট ফোরামেও সৌরভ বিশ্বাস একাধিকবার মিটিং এ গিয়েছেন। তবে তারপরে বলা হচ্ছে আর্টিস্ট ফোরামের সঙ্গে ফেডারেশনের কোনো যোগ ছিল না, সৌরভ বিশ্বাস নাকি আলাদা একটা মানে ফেডারেশন ছিল, এবং সেখানে আর্টিস্ট ফোরামে এবার আমরা দেখেছি সৌরভ বিশ্বাসকে আসতে বহুবার। তো কি বলতে চাইবেন যে এই যে এখন ডিম ছোড়াছড়ি, এত রাগ, মানুষের এত ক্ষোভ, এই সবটা কি এই মুহূর্তে প্রকাশ্যে আসার, নাকি এতদিন সুযোগ পাচ্ছিল না বলে? এই কয়েকদিন আগে ওই অভিজিৎ দীপকে বলে ছেলেটিকে একটি লোক চড় মারে ওই জনসভার মাঝখানে, সেখানে কিন্তু ওই লোকটিকে মারধর না করে সোজা নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দেখুন, এগুলো মব লিঞ্চিং, এটা কোনো সুস্থ সভ্য সমাজে এটা গ্রহণযোগ্য নয়। আজকে ডিম ছুটছে, কালকে কিন্তু পাথর ছুড়বে। এবং আমার ওই মানুষটার প্রতি রাগ আছে কোনো ব্যক্তিগত কারণে, তাকে কোনো রকম বেকায়দায় পেলেই আমি তাকে গিয়ে এবার মারবো, এটা তো আইন, তাহলে তার মানে দেশে কি নেই? বা যারা আইন রক্ষা করছেন তারা কি এইটাকে মনে করছেন না যে এটা খুব সাংঘাতিক একটা অপরাধ ঘটতে চলেছে বা ঘটার দিকে এগোচ্ছে? আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। একটা অত্যন্ত নিকৃষ্টতম জঘন্য অপরাধী, আমি বলছি, আমি নাম করেই বলছি যে আমাদের অভয়ার সেই রেপিস্টদের খুনিদের পাওয়া গেল হাতের কাছে, ধরে নিন পাওয়া গেল। আজকে মিডল ইস্ট হলে তাদের কোনো গাছের ওপর ঝুলিয়ে দেওয়া হতো, সকাল থেকে রাত অবধি থাকতো, যতক্ষণ না দেহ পচে যেত ততক্ষণ পর্যন্ত রেখে দেওয়া হতো। এটা কি আপনার মনে হয় যে এটা কোনো সভ্য জগতে হওয়া উচিত? সে নিকৃষ্টতম অপরাধী, কিন্তু তার একটা বিচার হওয়া দরকার, সে বিচারে শাস্তি পাবে সে। আপনি তাকে আগামী 15 বছরের জন্য সম্পূর্ণ নির্জন একটা সেলে বন্দি করে রাখুন, এখানে সে একটি মানুষের মুখ দেখতে পাবে না, থাক 15টা বছর সেখানে অন্ধকারে। এতটাই সে নিকৃষ্ট, আমি তো মনে করি এতটাই নিকৃষ্ট অপরাধ হয়েছে। কিন্তু তার মানে তো এই নয় যে আমি তাকে রাস্তায় যেখানে খুশি ধরে মারামারি করব, মারবো, মেরে, এটা তাহলে এরপর কি হবে? সমস্যার সমাধান দাঁড়িয়ে যাবে হচ্ছে পাড়ার মোড়ে দাঁড়িয়ে একজনকে বলা হলো যে ও অন্যায় করেছে, তাকে ধরে পিটিয়ে মেরে ফেলবো। তা আমার আমার কাছে গ্রহণযোগ্য নয়। বিশেষ করে এই যে কোমরে কোমরে দড়ি পরিয়ে হাঁটানো সকলের মধ্যে দিয়ে, এগুলো মধ্যযুগীয় বর্বরতা, এগুলো এগুলো ঠিক না। দেখুন, পৃথিবীর ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে, যে শাসককুল বা যে জনগণ এইটা করেছে তার দিকেই পেছনে আবার ফেরত গেছে সেটা। প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এই বৈজ্ঞানিক ভাবনার উপর দাঁড়িয়ে গোটা পৃথিবীটা চলছে।
এটা যদি কেউ ভুলে গিয়ে থাকেন তাহলে খুব বিপজ্জনক। স্টুডিও পাড়ার এই মুহূর্তে যা সিচুয়েশন, আপনি কি খুশি? মানে যেভাবে মানুষের কাছে যাচ্ছে, এই যে আর্টিস্টদের আমরা জানি পর্দায় তারা রূপালী রূপালী জগতের মানুষ, সেখান থেকে দাঁড়িয়ে এত সমস্যা, এত বিষয়, মানুষের এত ট্রোলিং, এটা কি কাম্য ছিল? আপনি কি এই মুহূর্তের স্টুডিও পাড়া নিয়ে খুশি? দেখুন, স্টুডিও পাড়া নিয়ে আপনি মানে কখনোই খুশি হবেন না। কিছু না কিছু গন্ডগোল চলতেই থাকবে। তবে একটা কথা, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার এটা 40 বছর হলো আমি এখানে আছি এখন। 85 সালে প্রথম এসেছিলাম, এখন এটা 2026। আমি কিন্তু বামেদের অনেক রকমের গন্ডগোল নিয়ে কথা বলেছি, কিন্তু একটা বিষয় আমি কিন্তু কখনো বলতে পারবো না যে স্টুডিওতে এসে বামেরা কোনো রকম কোনো খবরদারি করেছে, এটা বলতে পারবো না। মানে মানে আমি 95 সাল থেকে বামেদের প্রতি যেভাবে সরব, খুব কম মানুষই সেভাবে সরব হয়েছে। মানে আমি আমার থিয়েটারে সরব হয়েছি, লিখেছিও, বক্তৃতাও করেছি, ঠিক আছে। কিন্তু আমি এটা কখনো বলতে পারবো না যে 2010-এও পর্যন্ত এসে, এবং তাদের হাতে কোনো পাওয়ারও নেই, সেই সময় এসে তারা খবরদারি করেছে, এটা বলতে পারবো না। এই সংস্কৃতি শেষ 15 বছরের সংস্কৃতি। এবার আবার যদি চালাতে চায় চালাবে, কিন্তু সেটাতে ভালো কিছু হচ্ছে বলে আমার মনে হচ্ছে। তবে রাজনীতি মুক্ত হলো কোথায়? আবার তো সেই রুদ্রনীল ঘোষ ঢুকলেন, পাপিয়া অধিকারী রয়েছেন, রূপা গান্ধী, সবাই যদিও তারা জড়িত, তবে তারা তো সেই দলের সঙ্গেই। আমি জানি না, তারা যদি এটার উত্তর আমার মনে হয় যারা এখানে আছেন তারা দেবেন। তবে একটা কথা গোড়াতে বলেছিলাম, আবারও বলছি, নতুন সংগঠন আপনি তৈরি করতে পারেন, নতুন, কিন্তু ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামকে তারা যদি নিজেরা না ডিসলভ করে যায়, এবং লেবার কোর্টে গিয়ে যদি না জানায় যে আমরা ডিসলভ করে গেলাম, তাহলে কারো বাবার ক্ষমতা নেই এই সংগঠনগুলোকে সরাতে পারে। তার কারণ হচ্ছে এরা ট্রেড ইউনিয়ন অ্যাক্টের আন্ডারে পড়ে। আর ইম্পা নিয়ে কি বলতে চাইবেন? আমার কিছু বলার নেই যে ও, আমি দেখুন, আমি আমি আমি- মানে আমি ইম্পায় একজন স্থায়ী আমি- প্রেসিডেন্ট থাকতে অস্থায়ী প্রেসিডেন্টকে বসানো হয়েছে। আপনি ভুল করছেন, আমি পুঁই শাক বেচি, আপনি আয়রন ওর নিয়ে কথা বলছেন। আমি পুঁই শাক বেচি ভাই, আমার মানে জাহাজ কেন, আপনি আয়রন ওর নিয়ে কথা বলছেন আমার জানার। আমি এমনিতেই থাকতে চাই না, আমি জানিও না, আমি খুব একটা জানি না এই ব্যবসাটা কিভাবে হয়, আমি অভিনয় করতে আসি, চেষ্টা করি অভিনয় করার, হয় না বেশিরভাগ ক্ষেত্রে। যেটুকু হয় সেটুকুতে আপনি আমার ইন্টারভিউ নিতে আসেন, এর বাইরে আমি কিছু বলতে পারবো না। শেষ করবো, ক্যালকাটা ফাইলস আপনার চরিত্র নিয়ে একটু বলে দিন। বলা যাবে না, এটা থ্রিলার। পুলিশ অফিসার, এর বাইরে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি, এর বাইরে এই সিনেমা নিয়ে কারোর কিচ্ছু বলার নেই, বলা উচিত নয়। এটা একটা থ্রিলার, থ্রিলারে কখনো বলা যায় না যে কি চরিত্রে করছি, কেন করছি, বলা যায় না। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। এরকম আরো সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। অনুষ্কার রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।